ওপোর নতুন ডিভাইস Oppo A95 চলুন খুলে দেখা যাক। বক্সটা খুলে নিলে প্রথমে একটা এনভেলপ পাওয়া যাবে যার মাঝে রয়েছে সিলিকন কেস, ইউজার ম্যানুয়াল আর সিম এজেক্টর, এই আর কি। দেন আমরা পেয়ে যাবো আমাদের কাঙ্ক্ষিত স্মার্টফোনটি। ওয়াও, এটার লুকসটা বেশ সুন্দর, এর কাছে পরে আসছি। নিচে থাকবে চার্জার আর কেবল, 33 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম। এই স্মার্টফোনটা দেশের বাজারে দুইটি কালার ভ্যারিয়েন্ট এসেছে, একটা ব্ল্যাক আর একটা এই যে রেইনবো, সিলভার রেইনবো আর একটি ব্ল্যাক, স্টারি ব্ল্যাক। সো দুইটা কালারই সুন্দর, তবে পার্সোনালি আমার কাছে এই কালারটা বেশি ভালো লেগেছে, রেইনবো কালারটা। এইটা আমরা ওপো রেনো 6, রেনো 5-এ মেবি দেখেছিলাম। সো এবারে একটু কম দামে ওই ডিজাইনটা আপনারা পেয়ে যাবেন। তবে কম দামে শুধুমাত্র ডিজাইন না, এর আরও কী রয়েছে এবং যে দামে লঞ্চ হয়েছে ওই দামে আসলে জাস্টিফাই করে কিনা সে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করছি। পুরো ভিডিও নিয়ে স্যাম থাকবো আপনাদের সাথে, আপনারা SamZone দেখছেন। যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ওপোর মিড রেঞ্জ বাজেটের বেশিরভাগ স্মার্টফোনের মতো এই ফোনগুলো বেশ স্লিম, খুবই হ্যান্ডি, ইভেন তো এক হাতে নিয়ে ব্যবহার করার মতো উপযোগী স্মার্টফোন। তবে এই ফোনগুলোর কিন্তু রেয়ার প্যানেলটা প্লাস্টিক বা পলিকার্বনেটের তৈরি, যদিও দেখতে গ্লাসের মতো লাগে, ফ্রস্টেড গ্লাসের মতো লাগে, যার ফলে একটা প্রিমিয়াম ফিলও পাওয়া যায়, বাট স্টিল এটা প্লাস্টিক। তো আমার সাজেশন থাকবে এর সাথে কেস টেস ব্যবহার করার জন্য, অন্যথায় একটু জোরে খোঁচাখাচি লাগলে কিন্তু স্ক্র্যাচ বসে যাবে। তবে ভালো বিষয় এই ছিল যে এতে ফিঙ্গারপ্রিন্ট খুব একটা আটকে যাচ্ছিল না, বিশেষ করে রেইনবো কালার ভ্যারিয়েন্ট যেটা, এটাতে মোটেই বোঝা যাচ্ছিল না। তবে ব্ল্যাক কালার যেটা, এটাতে টুকটাক একটু দেখা যায়। আর এর বডি ফ্রেম কিন্তু প্লাস্টিক বা পলিকার্বনেটের তৈরি। যদি আমরা পোর্টস অ্যান্ড বাটন দেখি, স্মার্টফোনগুলোর রাইট সাইডে রয়েছে হোম বাটনটি, উপরের পাশটা একেবারেই ক্লিন, লেফট সাইডে রয়েছে ভলিউম রকার এবং সিম কার্ড স্লট, আর নিচের দিকটাতে টাইপ সি পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন, স্পিকার গ্রিল, 3.5mm হেডফোন জ্যাক। রেয়ার প্যানেলে ক্যামেরা রয়েছে, তাহলে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার কোথায়? এর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা ডিসপ্লের তলায় রয়েছে, যা মোটামুটি ফাস্ট অ্যান্ড একুরেট, প্রত্যেকবারই একুরেটলি আনলক করতে পারছিল। তবে একটু অ্যানিমেশন ডিলে আছে, যেমনটা আপনারা দেখছেন। আমরা যদি ডিসপ্লে সেকশনে আসি, এর ডিসপ্লে সাইজ হলো 6.43 ইঞ্চ, যা একটি অ্যামোলেড প্যানেল এবং এটা ফুল এইচডি প্লাস রেজুলেশনের। পিক ব্রাইটনেস 800 নিটস রয়েছে এখানে এবং 409 হলো এর পিপিআই। তো আমরা এই স্মার্টফোনটাতে হাই রিফ্রেশ রেট মিস করছি। অ্যামোলেডের পাশাপাশি যদি এখানে 90 হার্টজ বা 120 হার্টজ থাকতো, তাহলে মনে হয় এই ডিসপ্লেটা আরও এক ধাপ এগিয়ে থাকতো। এমনিতে এই ডিসপ্লেটা যথেষ্ট কালারফুল, বেশ ভিভিড কালার দেয়, অ্যামোলেড প্যানেল, সো ভিভিড কালার দেবে, এটাই স্বাভাবিক। তবে এই ডিসপ্লেকে আবার কী দিয়ে প্রোটেকশন করছে তার ব্যাপারে কিন্তু কোনো ধরনের তথ্য আমার জানা নেই, থাকতে পারে নাও থাকতে পারে, সাজেশন থাকলেও কিছু একটা ব্যবহার করার। ডিসপ্লের চিন বা বেজেল মোটামুটি ওকে লেভেলের ন্যারো থাকলেও লোয়ার চিনটা আরও ন্যারো রাখা যেত এবং সেটাই করা উচিত ছিল। এই স্মার্টফোনের হুবহু মিল খুঁজে পাবেন আপনি Oppo F19-এর সাথে। Oppo F19 আর এই স্মার্টফোনটার মাঝে প্রায় সব কিছুরই মিল রয়েছে। হ্যাঁ, র্যামের একটা ব্যবধান আছে, ডিজাইনের মানে রেয়ার প্যানেলের ডিজাইনের একটু অমিল রয়েছে, এর বাইরে প্রায় অলমোস্ট সব কিছুই মিলে যায়। যাই হোক, ওই প্রসঙ্গে পরে কথা হবে। তো আমরা ডিসপ্লে নিয়ে বলছিলাম, এই ডিসপ্লের ব্রাইটনেস শ্যাডো এরিয়াতে বা ইনডোরের জন্য একদমই ঠিকঠাক, তবে আউটডোরে বা একদম ডিরেক্ট সানলাইটে কিছুটা কম মনে হতে পারে। আমাদের রিভিউ ইউনিট থেকে টাচ রেসপন্স রেটে কোনো ধরনের প্রবলেম বা ল্যাটেন্সি আমরা পাইনি। এই ডিসপ্লে থেকে যদি আমরা প্রোটেকশনের বিষয়টা আর হাই রিফ্রেশের বিষয়টা বাদ দেই, তাহলে মেনে নেওয়ার মতো। কিন্তু যে দামে এই ফোনটা এসেছে সেই জায়গা থেকে অবশ্যই আমরা প্রোটেকশনও আশা করি, আবার হাই রিফ্রেশেরও আশা করি। সো এই বিষয়গুলোর দিকে ওপোকে অবশ্যই নজর রাখতে হবে নেক্সট টাইম। Oppo A95-এর ক্যামেরা সেকশনে আমরা দেখতে পাই রেয়ারে 3টি ক্যামেরা রয়েছে। মেইন সেন্সর 48 মেগাপিক্সেলের, পাশাপাশি আরও 2টি সেন্সর রয়েছে যা 2 মেগাপিক্সেলের ডেপথ এবং ম্যাক্রো শুটার। এতে আমরা অবশ্যই আলট্রাওয়াইড সেন্সর মিস করছি, যা থাকা উচিত ছিল। দেন ফ্রন্ট ফেসিং ক্যামেরায় আমরা দেখতে পাই 16 মেগাপিক্সেলের ক্যামেরা। কিছুক্ষণ আগে আমি বলছিলাম এই মোবাইল ফোনের সাথে আপনি হুবহু মিল খুঁজে পাবেন Oppo F19-এর সাথে। Oppo F19-এর ক্যামেরা আর এর ক্যামেরা একদমই সেম। ইভেন ওইটার রিভিউর সময় আমরা বলেছিলাম ওই স্মার্টফোনে অবশ্যই আলট্রাওয়াইড সেন্সরটি থাকা উচিত ছিল। সো ওপোর মনে হয় এই কথাগুলো অ্যাটলিস্ট একটু নজর দেওয়া উচিত ছিল, বা আমাদের কোন দিকে প্রয়োজন সেই বিষয়টা বোঝা উচিত ছিল। সো আমি বলবো এখানে আমরা আলট্রাওয়াইড সেন্সরটা মিস করছি। তবে এর যে মেইন ক্যামেরা, এটা সত্যিই খুব ভালো রেজাল্ট করেছে। এবং 20-22 হাজার টাকা বাজেটে আরও যে স্মার্টফোনগুলো রয়েছে তাদের সাথে যদি আমরা কম্পেয়ার করতে চাই, মেইন ক্যামেরার ডেলাইট পারফরমেন্স নিয়ে সন্তুষ্ট থাকার মতো। ইভেন ওই বাজেটের অনেক ফোনকে হয়তো বিট করার ক্ষমতাও রাখে। কালার অ্যাকুরেসির দিক থেকে আমি বলবো না একদম অ্যাকুরেট কালার দিচ্ছে, একটু কালারটা পাঞ্চি করে দেয়, একটু বুস্ট আপ করে, যদিও সেগুলো দেখতে খারাপ লাগে না। তবে শার্পনেস, ডিটেলস আবার ভালো ছিল। ইভেন ডাইনামিক রেঞ্জ আমি ভালো পেয়েছি। মেইন ক্যামেরার রেজাল্ট নিয়ে আশা করছি আপনারা সন্তুষ্ট থাকবেন বেশিরভাগ সিচুয়েশনে। লো লাইট বা নাইট মোড রয়েছে। লো লাইটে নর্মাল মোডে আর কি কিছুটা নয়েজ টয়েজের দেখা পাওয়া যায়, তবে নাইট মোড অন করে নিলে মোটামুটি শার্পনেস ডিটেলস ধরে রাখতে পারে, যদিও কিছুটা সফট করার প্রবণতা থাকে, বাট স্টিল চালিয়ে নেওয়ার মতো ছবির থেকে পাবেন। ডেডিকেটেড ডেপথ সেন্সর রয়েছে। পোর্ট্রেট মোডে ভালো রেজাল্ট করছিল, এজ ডিটেকশন খারাপ ছিল না, ইভেন ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা কিন্তু একদম আর্টিফিশিয়াল লাগছিল না। আর মেইন সাবজেক্টকেও যতটুকু পারছে আর কি শার্পনেস ডিটেলস রাখার ট্রাই করেছে, তবে কিছুটা সফট হয়, রেগুলার ছবির চাইতে কিছুটা সফট হয়। আর এতে আমরা 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো শুটার পাবো,
যা বলা চলে একেবারে অ্যাভারেজ রেজাল্ট করছে। এই জায়গায় আসলে আলট্রা ওয়াইড সেন্সরটা থাকলে কাজে দিত। দেন এই স্মার্টফোন দিয়ে আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ 1080p 30 fps এ। 60 fps মিস করেছি। ভিডিও কোয়ালিটি নিয়ে বলতে গেলে ঠিকঠাক লাইটিং কন্ডিশনে শার্পনেস ডিটেলস ওকে লেভেলের পাবেন এবং ভিডিওতে ডাইনামিক রেঞ্জটাও ভালোই পেয়েছি। নর্মালি ওপোর ফ্রন্ট ফেসিং ক্যামেরার একটু ব্রাইট করে দেয়, ম্যাক্সিমাম ফোনে হয়তো খেয়াল করেছেন, এটাও তার ব্যতিক্রম হয়নি। যদিও ছবি দেখতে বেশ ভালোই লাগে, তবে প্রপার লাইটিং কন্ডিশনে শার্পনেস ডিটেলস কিন্তু এখানেও ভালো ছিল এবং ডাইনামিক রেঞ্জ বলবো অ্যাভারেজ পেয়েছি। তবে লো লাইটের সাথে সাথে এর ছবি কিন্তু একটু সফট হয়ে যাচ্ছিল। আর এটা হলো ইনডোর লাইটিং কন্ডিশনে এই স্মার্টফোনের ফ্রন্ট ফেসিং ক্যামেরার ভিডিও স্যাম্পল, যেমনটা আপনারা দেখছেন। আমি নর্মালি যে লাইট দিয়ে শুট করি ওই লাইট দিয়েই আর কি। সো এই আর কি। ফাইনালি ক্যামেরা সেকশন নিয়ে বলবো, হ্যাঁ মেইন ক্যামেরা যথেষ্ট ভালো রেজাল্টই করেছে, যা মেনে নেওয়ার মতো ছিল। কিন্তু আলট্রা ওয়াইড সেন্সর আমি অবশ্যই মিস করেছি, যেটা থাকা উচিত ছিল। এবারে এই স্মার্টফোনের আসল জায়গা, এর পারফরমেন্স সেকশন। মোবাইল ফোনটা দেশের বাজারে লঞ্চ হয়েছে 8GB র্যাম, 128GB স্টোরেজ, পাশাপাশি আপনি আরও 5GB র্যাম এক্সটেন্ড করতে পারবেন। ভার্চুয়াল র্যাম রয়েছে 5GB, যেটা আসলে এই ফোনের কোনো দরকারই নেই। কারণ এই ফোনের যে প্রসেসর তা হলো কোয়ালকম স্ন্যাপড্রাগন 662 এর সাথে আমার মনে হয় না 8 5 13 ওরে বাবা দরকার নেই। সো এই ফোনটা যে দামে লঞ্চ হয়েছে 23,000 টাকা, সেই জায়গা থেকে আমি বলবো এই প্রসেসর অবশ্যই পিছিয়ে থাকবে। অন্যথায় এই স্মার্টফোনের দাম আরও কিছুটা কম থাকা উচিত ছিল, হয় আরও বেটার প্রসেসর দেওয়া উচিত ছিল, অথবা দাম কম থাকা উচিত ছিল। তবে আমরা যদি এই স্মার্টফোনটাকে Oppo A19 এর সাথে কম্পেয়ার করতে চাই, তাহলে দেখবো অন্তত বেঞ্চমার্কে কিন্তু এটা রেজাল্টটা একটু এগিয়ে থাকবে, স্কোর একটু বেশি এসেছে। কারণ এখানে র্যাম 2GB বেশি রয়েছে, ওইটার র্যাম ছিল 6GB। সো এই কারণে আপনি মাল্টিটাস্কিংয়ে একটু বেটার রেজাল্ট পাবেন, আর স্কোরের দিক থেকে হয়তো একটু এগিয়ে থাকবে। ওভারঅল পারফরমেন্সে একটু বেটার রেজাল্ট দিয়ে থাকবে। তারপরে স্টিল 23,000 টাকা অনেকের জন্য এটা পিছিয়ে থাকবে। তবে এমন অনেকেই রয়েছেন যাদের কিনা আবার হেভি পারফরমেন্সের দরকার নেই, রেগুলার পারফরমেন্স হলেই চলবে, তাদের জন্য ঠিকঠাক। যেমন আমরা এটা দিয়ে রেগুলার কাজবাজ করছিলাম, তাতে কোনো ধরনের সমস্যা হয়নি। অ্যাপ ওপেনিং ক্লোজিং ঠিকঠাক ছিল, ল্যাগ হিকাপের দেখা এখানে আমরা পাইনি। ইভেন মাল্টিটাস্কিংও এটা মোটামুটি ভালো একটা রেজাল্ট করেছে। র্যাম 8GB, ইটস মোর দ্যান এনাফ। দেন ওপোর যে ইউআই, এটা কিন্তু আগের চাইতে বেশ রিফাইন, আগের চাইতে বেটার রেজাল্ট দিচ্ছে, যার ফলে একটা স্মুথলি পারফরমেন্স এর থেকে পাওয়া যাচ্ছিল। তবে আমি হাই রিফ্রেশটা আসলে মিস করেছি, যেটা থাকা উচিত। গেমিং নিয়ে বলতে গেলে এই মোবাইল ফোন কিন্তু গেমারদেরকে টার্গেট করেও নিয়ে আসা হয়নি, বা গেমিং কোনো ডিভাইসও না, বাট আপনি চাইলে বেসিক গেমগুলো প্লে করতে পারবেন। আমরা এখানে সিওডি রান করেছিলাম, যেটা যথেষ্ট অপটিমাইজ একটা গেম, এই স্মার্টফোনের সাথে ভালো রেজাল্টই করেছে। মাঝে মধ্যে দু একবার ফ্রেম ড্রপ পেয়েছি, তবে ল্যাগ বা আটকে যাওয়ার মতো সমস্যা পাওয়া যায়নি। আর ফোনটা কিন্তু খুব একটা হিট আপও হচ্ছিল না, ইভেন ব্যাটারি ড্রেনও করছিল না আহামরি লেভেলের। দেন আমরা এখানে অ্যাসফাল্ট 9ও প্লে করি, এতে টুকটাক আমি ল্যাগের দেখা পেয়েছি, এর বাইরে মোটামুটি ওকে ছিল। তো গেমিং করতে চাইলে টুকটাক গেমিং করা যাবে, বাট মোটে এটাকে গেমিং ডিভাইস হিসাবে আপনি ধরে নিতে পারেন না। সো ওভারঅল পারফরমেন্স সেকশনে আসলে এই বাজেট থেকে আমি এই স্মার্টফোনটাকে অবশ্যই পিছিয়ে রাখবো। এর পারফরমেন্স সেকশনটা আরেকটু উন্নত থাকা উচিত ছিল, বা প্রসেসরটা আরেকটু বেটার কিছু হতে পারতো। তবে খুবই ভালো বিষয়, এই মোবাইল ফোন যথেষ্ট স্লিম হওয়া সত্ত্বেও এর মাঝে 5000 mAh ব্যাটারি ঠেসে দেওয়া হয়েছে, এবং আপনি চার্জার পেয়ে যাবেন কিন্তু 33 ওয়াটের, যা দিয়ে 30 মিনিটে 50%-এর মতো চার্জ করে নিতে পারবেন, এবং ফুল চার্জ হতে সময় লাগবে 1 ঘন্টা 15 মিনিটের কাছাকাছি। সো দ্রুত সময় চার্জ করা যাবে, আবার ব্যাটারি ব্যাকআপ আমরা বেশ ভালোই পেয়েছি। এই স্মার্টফোন থেকে অনায়াসে একদিন ব্যাকআপ পাওয়া যাচ্ছিল। লাইট ইউজার আমার মনে হয় প্রায় 1.5 দিনের মতো ব্যবহার করতে পারবেন। স্পিকার হিসেবে বটমে একটি সিঙ্গেল স্পিকারই রয়েছে, তবে স্টেরিও স্পিকার থাকা উচিত ছিল, যেটা আমি মিস করেছি। ভলিউম লেভেল যথেষ্টই হাই, ইভেন ফুল ভলিউমেও আমাদের ডিভাইস থেকে আমরা ডিস্টরশন পাইনি। সাউন্ড কোয়ালিটি ওকে লেভেলের আছে, তবে স্টেরিও থাকলে আরও ভালো হতো। আর এয়ারপিসের সাউন্ডও ঠিকঠাক ছিল। নেটওয়ার্ক কানেক্টিভিটিতে কোনো ধরনের প্রবলেম পাওয়া যায়নি। আমি 2 ধরনের সিম ব্যবহার করে দেখেছি, গ্রামীণ ফোন এবং এয়ারটেল, তাতে কোনো ধরনের প্রবলেম পাওয়া যায়নি। জাইরো সেন্সরের পাশাপাশি প্রয়োজনীয় প্রায় সমস্ত রকম সেন্সরই রয়েছে, তবে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটি থাকা উচিত ছিল, যেটা এই স্মার্টফোনে নেই। তো এই আর কি, স্মার্টফোন কী অফার করলো, কেমন কী রেজাল্ট করলো সবাই জেনেছেন। এখন ফাইনালি যদি আমি আমার মতামত দিতে যাই, তাহলে বলবো এই স্মার্টফোনের দামটা আরেকটু কম থাকা উচিত ছিল, অন্যথায় কোনো বেটার একটা এসওসি থাকা উচিত ছিল। তারপরেও হয়তো ওই যে বলছিলাম, অনেকের পছন্দের তালিকায় এই স্মার্টফোন অবশ্যই থাকতে পারে, যাদের গুড লুকিং স্মার্টফোন দরকার। মেইন ক্যামেরার রেজাল্ট ভালো হতে হবে, ডিসপ্লে সেকশনটা সুন্দর কালারফুল হতে হবে, এবং খুবই হ্যান্ডি একটা স্মার্টফোন দরকার। হ্যাঁ, তাদের জন্য ঠিক আছে। আর যারা কিনা পারফরমেন্স প্রেমী, তাদের হাতে অবশ্যই এই বাজেটে আরও অপশন রয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে এই ডিভাইসটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে তাহলে আমাদের নতুন একটা ভিডিও।